হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গবাংলা লাইফস্টাইল। তো আমার চ্যানেলের সব বন্ধুদের স্বাগত। আমার চ্যানেল সব বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি কিন্তু আজকে আলোচনা করব আমাদের ভারতের 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে 3টে মহারাষ্ট্রের জ্যোতির্লিঙ্গ রয়েছে সেইটা নিয়ে। তো আমাদের ভারতে মোট 12টা জ্যোতির্লিঙ্গ রয়েছে। আর এই জ্যোতির্লিঙ্গ মানে বলতে আমরা যেটা বোঝাই, যেখানে শিব নিজে স্বয়ং আবির্ভূত হয়েছিলেন। আমাদের সারা ভারতবর্ষে অনেক শিব মন্দির রয়েছে, তার মধ্যে 12টা জায়গায় শিব মহাদেব মানে নিজের থেকে আবির্ভূত হয়েছিলেন। সেই 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে 3টে রয়েছে মহারাষ্ট্রে। সেই মহারাষ্ট্রের এই 3টে জ্যোতির্লিঙ্গ আমরা কিভাবে দেখব এবং কম সময়ে কম খরচে কিভাবে আমরা দেখব, কিভাবে যাব, কোথায় থাকব, মানে কিভাবে মানে ওখানকার সাইট সিনটা আমরা দেখব, সেই সম্পূর্ণ বিবরণটা কিন্তু আমার এই ভিডিওর মধ্যে থাকবে। তো যারা এই মহারাষ্ট্রের 3টে জ্যোতির্লিঙ্গ একসাথে দর্শন করবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আর প্রয়োজনীয়, এবং ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, স্কিপ করলে কিন্তু চলবে না। আর আমি ভিডিওটার মধ্যে এই 3টে জ্যোতির্লিঙ্গের বিবরণ সম্পূর্ণভাবে। প্রথমে আমরা যাব নাসিক রোড স্টেশন। ভারতবর্ষে প্রায় সকল শহর থেকে নাসিক রোড স্টেশনে যাওয়ার জন্য রেল যোগাযোগের ব্যবস্থা রয়েছে। হাওড়া থেকে নাসিক রোড স্টেশনে আসার জন্য অনেকগুলি ট্রেন আছে, যেগুলো নাসিক রোডের সন্ধেবেলায় নয়তো মধ্যরাত্রিতে এসে পৌঁছায়। তার জন্য আমরা ঠিক করেছি হাওড়া মুম্বাই মেলে যাব, কারণ এই ট্রেনটি নাসিক স্টেশনে সকাল 8টার মধ্যে পৌঁছে যায়। সারাদিন হাতে অনেক সময় পাওয়া যায়। তো আমরা রাত্রি 11:40 ট্রেন আমাদের ছেড়েছে হাওড়া স্টেশন থেকে। তারপরের দিন সারাদিন সারারাত্রি থাকার পরে সকাল 8টায় আমরা নাসিক রোড স্টেশনে কিন্তু পৌঁছে গেছি। তো আমাদের ট্রেন এসেছিলো 4 নম্বর প্ল্যাটফর্মে, সেখান থেকে আমাদের চলে আসতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। আমরা চলেও এসেছি। এইখানেই রয়েছে কিন্তু বাইরে অটো আর বাস স্ট্যান্ড। পুরোপুরি ভাড়া করলে নেবে 1200 টাকা, আর শেয়ারে যদি যাওয়া যায় নেবে মাত্র 150 টাকা করে। তো আমরা শেয়ারেই বুক করেছি। আমরা মাঝে যে 3টে সিট হয় সেই 3টে সিট আমরা দুজনে ভাড়া করে নিয়েছি 450 টাকা দিয়ে। এবার এখান থেকে আমরা যাব ত্রম্বকেশ্বর। তো স্টেশন থেকে বেরিয়ে বাস যদি না পাওয়া যায়, সেখান থেকে অটো ধরে জনপ্রতি 20 টাকা দিয়ে চলে আসতে হবে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। সেই বাস স্ট্যান্ড থেকে 70 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে চলে যাওয়া যাবে ত্রম্বকেশ্বর মন্দিরের সামনে। তো এই বাস স্ট্যান্ড থেকে প্রতি আধা ঘন্টা পর পর কিন্তু বাস যায় ত্রম্বকেশ্বর মন্দির পর্যন্ত। তো রেলপথে না এসে বিমানে করেও নাসিকে আসতে পারা যায়। কলকাতা থেকে নাসিকে সরাসরি প্লেন না থাকায় 6 থেকে 7 ঘন্টা বা তার বেশি সময়ও লেগে যায়। ভাড়াও বেশি, যার জন্য খরচটাও কিন্তু অনেকটাই বেশি হয়ে যাবে। এয়ারপোর্ট থেকে নাসিক রোড স্টেশনের দূরত্ব 23 কিলোমিটার। এখানেও ট্যাক্সি ভাড়াও লেগে যাবে প্রায় 1000 টাকা। তাই মহারাষ্ট্রের জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সবচেয়ে উপযুক্ত সময়। এই সময় আবহাওয়া মনোরম থাকে, যা ভ্রমণের জন্য আরামদায়ক, এবং তাপমাত্রা সাধারণত 12 ডিগ্রি থেকে 34 ডিগ্রির মধ্যেই থাকে। আমরা কিন্তু চলে এসেছি ত্রম্বকেশ্বরে। তো এবার আমরা আলোচনা করবো আমরা কোথায় থাকবো। তো আমরা কিন্তু ছিলাম হৃদয়েশ্বর ভক্তিনিবাসে, মন্দিরের বেশ কাছাকাছি। তো এখানকার রুম ভাড়া ছিল 704 টাকা করে। যাত্রাধাম অ্যাপ থেকে আমরা অনলাইনে বুক করেছিলাম। এছাড়াও আমি আরও কয়েকটা হোটেলের নাম আর ফোন নাম্বার স্ক্রিনেও দিয়ে দিলাম, আবার ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমার দেওয়া থাকবে। তো আমরা যেখানে ছিলাম সেইটার ভাড়াই কিন্তু সবচেয়ে কম, আর যে হোটেলগুলোর নাম আমি দিয়ে দিয়েছি সেগুলোর ভাড়া কিন্তু অনেকটাই বেশি। আর হোটেলগুলো এখানে কিভাবে বুক করতে হবে, কোন অ্যাপের মাধ্যমে বুক করতে হবে, সব কিন্তু আমার স্ক্রিনে দেওয়া আছে। তো আমরা নাসিক রোড স্টেশন থেকে ত্রম্বকেশ্বর চলে এসেছি 10টার মধ্যে। তো আমরা রেডি হয়ে স্নান টান করে রেডি চলে এসেছি মন্দির দর্শন করব দেখে। মন্দির যাওয়ার পথে পুজো সামগ্রীর দোকান, আবার খাবারের হোটেল সবই কিন্তু রয়েছে। তো আমরা এটা হলো উত্তর দিকের দরজা মন্দিরের। তো এখান দিয়ে ভিআইপি দর্শন করানো হয়। অনলাইনে 200 টাকা করে টিকিট আগে থেকেই করে আসতে হয়। তো আমরা ভিআইপি দর্শনে ঢুকেছিলাম। আর এটা হলো পূর্ব দিকের দরজা। এটাতে ফ্রি দর্শনের জন্য লোকেরা এখান দিয়ে লাইন দিয়ে প্রবেশ করে মন্দিরের ভেতরে।
মন্দিরে গর্ভগৃহে প্রবেশ করার আগে এখানে রয়েছে বিশাল আকৃতির নন্দী মহারাজের মূর্তি। এবার কিন্তু আমরা গর্ভগৃহে প্রবেশ করে গেছি। তো জায়ান্ট স্ক্রিনের ঠাকুর দেখা যায়, আবার এমনিও নিচে কিন্তু ঠাকুর দেখা যায় এখানে। আর এবার ঠাকুর দর্শন করে আমরা চলে এসেছি বাইরে, মানে মন্দিরের একদম পেছনে। তো মন্দিরটা সম্পূর্ণভাবে এখানে দেখা যাচ্ছে। আর এই মন্দিরে হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসাথে রয়েছেন, তার জন্য এই মন্দিরের নাম ত্রম্বকেশ্বর। তো আমরা মন্দির থেকে বেরিয়ে পাশে একটা হোটেল রয়েছে, সেখানেই দুপুরের খাওয়াটা খেয়ে নিলাম। খেয়ে আমরা এখন চলে যাব আবার হোটেলে। তারপর বিকেলবেলা বেরিয়ে চলে এসেছি কুশবর্ত সরোবর দেখার জন্য। এটা কিন্তু মন্দির থেকে একদম কাছে, পায়ে হেঁটেই যাওয়া যায়। তারপর একটা অটো ভাড়া করে পরশুরাম টেম্পল আর গৌতম লেক দর্শন করে আসলাম। তার জন্য অটো ভাড়া লেগেছিল 500 টাকা করে। এইগুলো দেখে আমরা চলে আসলাম নিভূতিনাথ টেম্পলে। এটা আমাদের হোটেলের একদম কাছে। তো আজকের মতো প্রথম দিনের ভ্রমণের গল্প এখানেই শেষ হলো। এবার দ্বিতীয় দিনে একটি অটো ভাড়া করে সকাল 7টায় বেরিয়ে পড়লাম নীলকণ্ঠেশ্বর মন্দিরে। সেখান থেকে আসলাম ত্রম্বকেশ্বর বাস স্ট্যান্ডে। এখান থেকে শেয়ারে জনপ্রতি 150 টাকা ভাড়া দিয়ে আবার চলে আসলাম আমরা নাসিক রোড স্টেশনের কাছে একটি হোটেলে। আমাদের হোটেলে রয়েছে স্টেশন থেকে মিনিট 4 পথে হোটেল আনন্দ লজ। এছাড়াও স্টেশনের কাছে আরও অনেক হোটেল রয়েছে, তার মধ্যে আমরা যে হোটেলটা ভাড়া করেছি তার ভাড়া কিন্তু অনেকটাই কম, মাত্র এসি মাত্র 1100 টাকা। আরও যে হোটেলগুলো রয়েছে তাদের ভাড়া একটু বেশি। এবং এই হোটেলগুলো কিভাবে ভাড়া করতে হবে, ফোন নাম্বার, নাম, কোন অ্যাপের মাধ্যমে ভাড়া করতে হবে সব আমার স্ক্রিনে দেওয়া থাকলো। হোটেলে এসে একটু স্নান খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম বেলা 11টার সময় নাসিক রোডের দর্শনীয় স্থানগুলো দেখার জন্য। এখানে কোনো গাড়ি রিজার্ভ করার দরকার নেই। স্টেশনে এসে অটোতে করে 200 টাকা ভাড়া দিয়ে চলে এসেছি আমরা রামকুণ্ডে। রামকুণ্ডের একদম উল্টো দিকে রেখেছে কপালেশ্বর মন্দির। এখানে কিন্তু কোনো নন্দী থাকে না। এখান থেকে আবার 100 টাকা অটো ভাড়া করে আমরা চলে আসলাম পঞ্চবটী বনে। এখানে এসে দেখলাম কালা মন্দির, সীতাগুহা আর লক্ষণজির মন্দির। এবার এই হলো লক্ষণজির মন্দির। তো লক্ষণজির মন্দিরে বিভিন্ন দেবদেবী, গণেশ, বজরংবলী, বিভিন্ন রকম মূর্তি রয়েছে দেবদেবীর। আর এখানেই কিন্তু লক্ষণজির সুপর্ণাকার নাক কেটেছিল। এই যে দেখো ছবিতে মানে স্ট্যাচু করে রাখা হয়েছে। এর সামনেই রয়েছে গোদাবরী কপিলার সংযমস্থল, সর্বধর্ম মন্দির, তপবনের রাম মূর্তি। মোটামুটি সন্ধে হয়ে যাবে, হাঁটতে না পারলে অটো ভাড়া কিন্তু লেগে যাবে 1600 টাকা। নাসিক রোডের সাইট সিনগুলি দেখে আমরা আবার হোটেলে ফিরে এসেছি। আমাদের দ্বিতীয় দিনের ভ্রমণ পর্ব এখানেই শেষ। আজকে আমাদের তৃতীয় দিন। এখন আমরা নাসিক রোড স্টেশন থেকে যাব ঔরঙ্গাবাদ স্টেশনে। ওখানেই রয়েছে ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। তো ট্রেন আমাদের চলে এসেছে। ট্রেনের রাইট টাইম হলো 9:05, কিন্তু 5 মিনিট 10 মিনিট মতো লেটে এসছে। তা ঔরঙ্গাবাদের দিকে তো নেমেছি। এখান থেকে আমরা যাবো, ভেতরেই চলে যাই প্ল্যাটফর্মের ভেতরে। সেখান থেকে দরদাম করে ঠিকঠাক করে আমরা এই যে বাইরে এসে অটোতে উঠেছি। অটোতে করে এবার আমরা যাব একদম ঘৃষ্ণেশ্বর মন্দিরের ওখানে, যেখানে আমাদের আশ্রম ভাড়া করা রয়েছে। অনলাইনে আশ্রম ভাড়া করেছি, সেইখানেই আমরা এখন গিয়ে কিন্তু চলে এসেছি একদম সিদ্ধেশ্বর, ওম সিদ্ধেশ্বর যে ভক্তি নিবাসে আমরা রুম বুক করেছিলাম সেইখানে। তো ঘৃষ্ণেশ্বর মন্দিরের সামনে এইটাই কিন্তু সবচেয়ে ভালো থাকার জায়গা, যার জন্য আমরা অন্য কোনো হোটেলের কোনো ঠিকানা এখানে দেইনি। হোটেলে 3টের সময় ঢুকেই ফ্রেশ হয়ে স্নান টান করে বেরিয়ে পড়েছি ঠাকুর দর্শন করার জন্য। তো ঘৃষ্ণেশ্বর মন্দিরে কোনো ভিআইপি দর্শনের জন্য কোনো টিকিট লাগে না, মানে কোনো টাকাই লাগে না। সবাইকে লাইন দিয়ে কিন্তু ঠাকুর দর্শন করতে হয়। তো দেখো আমরা মন্দিরের ভেতরে ঠাকুর দর্শন করে বাইরে চলে এসেছি। এখানে খুব একটা ভিড় এখন নেই, মানে মহাদেবের পুজো ছাড়া খুব একটা ভিড় এখানে হয় না, এটাই আমরা শুনেছি। তো বাইরেটা তোমাদের পুরোটা ঘুরে ঘুরে ভালো করে দেখিয়ে দিলাম। দেখে আমরা এবার বাইরে চলে এসেছি। বাইরে এসে পাশেই রয়েছে খাবারের হোটেল। তো সেখানে যেহেতু বিকেল হয়ে গেছে, আমরা এখনও ভাত নেইনি, রুটি আমরা এখন খেয়ে নিচ্ছি। তারপর খেয়ে আমরা এখান থেকে চলে যাব আবার হোটেলে। তো ঘৃষ্ণেশ্বরের দ্বিতীয় দিনে আমরা সকাল 7টার মধ্যে অটো চলে এসেছে আমাদের আশ্রমের এখানে। তো আগের দিনে আমরা অটো ঠিক করে রেখেছিলাম সাইট সিন দেখার জন্য। তো আমাদের অটো ভাড়া 600 টাকা নেবে, পুরো সাইট সিনটা দেখাবে। তো প্রথমে সকালবেলা আমরা ইলোরা গুহা দেখবো দেখে চলে এসেছি। তো এখানে দেখো টিকিট কাটা হচ্ছে, অফলাইনের টিকিট। এখানে অফলাইনের টিকিট 40 টাকা করে নেবে। একদম আমাদের 2টো টিকিট কাটা হয়েছে। এটা কেটে আমরা এখন ইলোরা গুহা দেখতে ভেতরে ঢুকবো। তো এখানে সবই মেট্রো স্টেশনের মতনই ব্যবস্থা রয়েছে, টিকিটও কিন্তু সেই রকমই। তো অনেকটা হেঁটে
তারপরে কিন্তু ভেতরে ঢুকতে হবে। ভেতরে ঢুকে চারিদিকে দেখো সুন্দর গাছপালাও রয়েছে। আর এখানে রয়েছে মোট 100টা গুহা আবিষ্কার করা হয়েছে, কিন্তু তার মধ্যে খুলে দেওয়া হয়েছে মাত্র 36টা গুহা জনসাধারণের দেখার জন্য। তো প্রথমেই শুরু করতে হবে 16 নম্বর গুহার থেকে। এই 16 নম্বর গুহাটা কিন্তু বেশ বড়, এইটা দেখতে অনেকটা সময় লেগে যাবে। আর 16 নম্বর গুহার এই যে 16 নম্বর গুহা, এটার ভেতরে ঢুকবো, ঢুকে ভেতরটা পুরোটা দেখতে হবে। এটা দেখতে অনেকটা টাইম লেগে যাবে। এই 16 নম্বর গুহার ডান দিক থেকে রয়েছে 1 নম্বর গুহা পর্যন্ত, আর এই পাশে রয়েছে 36 নম্বর গুহা পর্যন্ত। এইটুকুই, এতটাই দেখতে হবে। এটা দেখতে, গুহা দেখতে কিন্তু সারাদিন প্রায় 3 ঘন্টা সময় লেগে যাবে। আর ভেতরে দেখো বড় বড় শিবলিঙ্গ রয়েছে। বিকেলে আবার ঘৃষ্ণেশ্বরে যে আরও সাইট সিন রয়েছে সেগুলো দেখার জন্য বেরিয়ে পড়েছি। তো অটোওয়ালার সাথে আমাদের সেভাবে কন্ট্যাক্ট ছিল যে বিকেলে আমরা কিছুটা বাদবাকিগুলো দেখব। তো দেখতে বেরিয়ে প্রথমেই আমরা দেখতে পেলাম দত্তাত্রেয় টেম্পল, তারপরে রয়েছে বিশ্বকর্মা টেম্পল, তারপরে রয়েছে শিব মন্দির। তো এবার আমরা চলে এসেছি শিবালয় তীর্থকুণ্ডতে। তারপরে এসেছি লক্ষ্মী বিনায়ক গণেশ টেম্পলে, সেটা দেখে আমরা চলেছি ভদ্র মারুতি টেম্পলে, যেখানে হনুমানজি শায়িত অবস্থায় রয়েছে। তারপরে চলে এসেছি সিল্ক মিউজিয়াম দেখার জন্য। তো এই সিল্ক মিউজিয়াম দেখে আমরা আবার চলে গিয়েছি মন্দিরে। মন্দিরে সন্ধ্যে 8টার সময় আরতি হয়, সেই আরতি দেখার জন্য। সেই আরতি দেখে তারপর আমরা আবার বাইরে এসেছি। আরতি দেখে, আরতি দেখা শেষ হলে আমরা আবার হোটেলে ফিরে যাব। তো আমাদের এই ঘোরার 4র্থ দিন আজকে এখানেই শেষ করলাম। আজকে 5ম দিন। আমরা সকাল 8:30টার মধ্যেই টোটো করে, অটো করে বেরিয়ে পড়লাম ঔরঙ্গাবাদ স্টেশনের উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখলাম প্রথমে বিবিকা মকবরা। এটা ঔরঙ্গজেবের তৈরি একটি প্রতিষ্ঠান, যেখানে তার স্ত্রীর সমাধি রাখা আছে। তারপর স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে আছে পানচক্কি। এইখানটা হাওয়ার সাহায্যে একটা পাম্প ঘোরানো হয়। সব কিছু ঘোরাঘুরি করে মোটামুটি বেলা 1টার মধ্যে আমরা ঔরঙ্গাবাদ স্টেশনে এসে পৌঁছালাম। আমাদের ট্রেন কিন্তু আছে রাত্রি 8:30টায়। তাহলে বেলা 1টা থেকে 8:30 এখন কোথায় থাকবো সেই ভেবে আমরা সামনে একটা হোটেলে খাওয়া দাওয়া করে একটা হোটেলে আসলাম, যে হোটেলে ভাড়া 6 ঘন্টার জন্য 700 টাকা। সেখানেও থাকা যায়, নয়তো রেলের রিটায়ারিং রুম আছে, সেখানে মোটামুটি 400 টাকা ভাড়া করে এসি রুম পাওয়া যায়। ট্রেন চলে আসলো 8:30টার সময়। আমরা স্টেশনে মোটামুটি ঠিক আগেই এসে পৌঁছেছিলাম। ট্রেনে করে আমরা যাব এখন পুনে। ট্রেনটা 8:25-এ ছাড়বে, পৌঁছাবে প্রায় 5টার সময়। আমরা অনেকটাই রাস্তা, 170 কিলোমিটার প্রায় রাস্তা। আমরা পুনে স্টেশনে চলে আসলাম ভোর ভোর থাকতেই, অন্ধকার তখন। স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে সামনে দেখলাম অটোতে 200 টাকা ভাড়া দিয়ে চলে আসলাম সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। এখান থেকেই আমাদের যেতে হবে ভীমাশঙ্কর। আধা ঘন্টা অন্তর অন্তর এখান থেকে বাস ছাড়ে, এবং বাস যেতে লাগে 5.5 থেকে 6 ঘন্টা। ভাড়া 200 টাকা, মেয়েদের ক্ষেত্রে 100 টাকা। আমরা ট্যাক্সি ভাড়া করে গিয়েছিলাম। ট্যাক্সিতে নিয়েছিল জনপ্রতি 800 টাকা করে শেয়ারের ট্যাক্সি। আর সম্পূর্ণ ট্যাক্সি ভাড়া করতে গেলে লাগবে প্রায় 5 থেকে 6,000 টাকা। শেয়ারে ট্যাক্সি করে একটা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে 800 টাকা করে যারা যায় তারা ভীমাশঙ্করে এসে বাস স্ট্যান্ডের সামনে স্নান টান করে ওখান থেকে প্রায় 400টা সিঁড়ি নেমে ভীমাশঙ্কর মন্দির, সেই মন্দিরে দর্শন করে আবার ফিরে এসে চলে আসে পুনেতে। কিন্তু আমরা এখানে থাকবো, সেই জন্য আমরা বাস স্ট্যান্ডে নেমে একটা ট্যাক্সি ভাড়া করি, কারণ প্রায় 400টা সিঁড়ি আমাদের যাওয়া সম্ভব নয় বলে আমরা একটা আলাদা ট্যাক্সি পাওয়া যায়। সেই ট্যাক্সিটা ঘুরপথে মন্দিরের সামনে আমাদের একটা হোটেল আছে, সেই হোটেলে আমরা ওখানে পৌঁছে যাব। যাদের পক্ষে সিঁড়ি দিয়ে নামা অসুবিধা তারা মোটর সাইকেলে বা ট্যাক্সি ভাড়া করে মন্দিরের সামনাসামনি গিয়েও নামতে পারে। তা আমরা সেইভাবেই একটা ট্যাক্সি ভাড়া করে চলে আসলাম। একদম মন্দিরের সামনে হোটেল,
এই হচ্ছে আমাদের হোটেল, এবং হোটেল থেকেই দেখো দূরে ওই মন্দির দেখা যাচ্ছে, এবং মন্দিরের কাঁসর ঘণ্টা পর্যন্ত আমরা এই হোটেলে বসে শুনতে পাই। হোটেলেরটা খুব একটা আহামরি নয়, কিন্তু ভাড়া প্রায় 1700 টাকা করে ভাড়া নিয়েছে। আমরা একদিনের জন্যই এখানে রুম বুক করেছি, তার একটা কারণ আছে, সেটা আপনাদেরকে পরে বলছি। আমরা ঘরে ঢুকেছি প্রায় 10:30টার দিকে, স্নান টান করে আমরা মন্দিরে দেখার উদ্দেশ্যে বেরিয়ে এসেছি। বলেছি সামনেই মন্দির, আমাদের কোনো হাঁটাহাঁটি করতে হয়নি। এই মন্দির থেকে আমরা ঠাকুর দর্শন করলাম। এখানে শিবলিঙ্গটা প্রায় ক্ষয়প্রাপ্ত, যার জন্য একটা মূর্তি দিয়ে, মাথার মূর্তি দিয়ে ঢাকা থাকে, যাতে কেউ স্পর্শ না করতে পারে। কেবলমাত্র ভোরবেলা আরতির সময় ওইটা খোলা থাকে, সেইটা দর্শনের জন্য আমরা রাত্রেবেলা এখানটায় ছিলাম। এই হচ্ছে শিবলিঙ্গ ভীমাশঙ্করের, এই মুখ একটা বসানো আছে, এইটা ভোরবেলা একমাত্র খোলা থাকে, সেই কারণে আমরা এইখানটায় ছিলাম। আর সামনেই রয়েছে একটা ত্রিশূল, তারপরে প্রসাদের ব্যবস্থাও রয়েছে সামনাসামনি একটা জায়গাতে, নন্দী এরকম মূর্তি সব কিছুতেই রয়েছে। শিব চতুর্দশী বলে সমস্ত প্যান্ডেল ট্যান্ডেল তৈরি করছে, কারণ ভক্তরা সবাই আসবে, ভিড় হবে এখানটায়। ভীমাশঙ্করে সাইট সিন দেখার মতো খুব একটা কিছু নেই। ওল্ড ভীমাশঙ্কর আছে, সেটা পাহাড়ের উপর প্রায় 3 কিলোমিটার ট্রেকিং করে ওখানে যেতে হয়, কাজে আমরা সেটা যাচ্ছি না। এই দেখুন সেই সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে যাওয়ার সময় নামতে হবে, আবার যদি ফিরে আসেন তখন উঠতে হবে, প্রায় 350টা সিঁড়ি। আমরা এই গেটের কাছে চলে এসেছি সিঁড়ি দিয়ে এসে। এখন এই গেটের সামনেই একটা মাতৃ মন্দির আছে, সেই মন্দির আমরা দর্শন করব, দর্শন করে আবার ফিরে যাব। এই হচ্ছে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডের সামনেই রয়েছে এই মায়ের মন্দির। এই মন্দিরটা আমরা দর্শন করার জন্য ঢুকলাম। এটা মা দেবী দুর্গার প্রতিরূপ এখানে রয়েছে। আজকে 7ম দিন, ভোরবেলায় 4টের সময় উঠে আমরা মন্দিরে চলে গিয়েছিলাম। মন্দিরে বলেছিলাম শিবলিঙ্গটা একটা ঢাকা থাকে, সেটা সকালবেলায় ভোরবেলা খোলা থাকে, সেই দেখার উদ্দেশ্যে আমরা গিয়েছিলাম। এই যে সেই শিবলিঙ্গ, এখন কোনো ঢাকা নেই, এরপরে ঢাকা হয়ে যাবে। আমরা সকাল 7টার মধ্যে চলে এলাম ভীমশঙ্কর বাস স্ট্যান্ডে। আজকে আমরা যাব পুনে। এখান থেকে বাস আধা ঘন্টা অন্তর অন্তর ছাড়ে, এবং পুরুষ মানুষের জন্য ভাড়া নেয় 200 টাকা, মেয়েদের জন্য 100 টাকা। প্রায় 5.5 ঘন্টা সময় লাগে পুনে যেতে। এই বাসে করে আমরা পুনে চলে আসলাম, এবং এটা হচ্ছে পুনে বাস স্ট্যান্ড। এখান থেকে একটা অটো ভাড়া করে আমরা চলে যাব পুনে স্টেশনের কাছে এই হোটেল হোমল্যান্ডে। এইখানটা আমরা বুক করেছিলাম। এখানে হোমল্যান্ডে আমরা মোটামুটি সকাল 11:30টার মধ্যে এখানে এসে পৌঁছে গেছি। এখন একটু স্নান খাওয়া দাওয়া করে পুনে যে সকল সাইট সিন আছে সেখানে আমরা বেরিয়ে যাব। এই হোমল্যান্ড ছাড়া আরও কতগুলো হোটেল আছে স্টেশনের কাছাকাছি, সেই হোটেলগুলোর নাম এবং তাদের দিন প্রতি ভাড়া কিভাবে বুক করা যাবে সব দেওয়া থাকে। পুনে স্টেশনের সামনেই রয়েছে বাস স্ট্যান্ড, সেই বাসে করে আমরা চলে আসব এখানকার যে স্থান সেটা দেখতে, যেমন শনিবার ওয়াড়া। পেশোয়াদের এটা একটা রাজধানী ছিল 7 তলা, পরে পুড়ে যায়, এবং এটা এখন দর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়েছে। 20-40 টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। আগে তারপরে চলে আসলাম কিছু দূর হেঁটেই লালমহল। এখানে শিবাজি ছোটোবেলায় মায়ের সঙ্গে বাস করতেন, এবং সেই মায়ের প্রতিমূর্তিও এখানে রাখা আছে। এখন এটা সমাধি সৌধ হিসাবে বা মিউজিয়াম হিসাবে এটা ব্যবহার করা হয়। তারপর আবার অটো করে 100 টাকা ভাড়া করে চলে এলাম পাতালেশ্বর গুহ। এটা পাহাড় কেটে তৈরি করা হয়েছে, এখানে শিব মন্দির রয়েছে। তারপরে ছিল আগা খান প্যালেস। পুনের দরিদ্রদের বসবাসের জন্য এই স্থান করা হয়েছিল। এখানে মহাত্মা গান্ধী তার স্ত্রীকে নিয়ে বন্দি অবস্থায় এখানে বেশ কিছুদিন ছিলেন। পুনেতে 6:30টায় আজাদিন এক্সপ্রেস হাওড়া উদ্দেশ্যে ট্রেন রয়েছে। ইচ্ছা করলে সেই দিনই সেই ট্রেনেও যাওয়া যেতে পারে, নয়তো
যদি মনে করেন যে পুনেতে আরেক দিন থাকবেন, তাহলে পরের দিন আপনাকে 6:30টায় হাওড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দিতে হবে। তা মোটামুটি আমাদের 7 দিনের মধ্যে এই 3টে স্থান দেখা সম্পূর্ণ হয়ে যাবে। আমরা একদিন পুনেতে থেকে পরের দিন আমরা দুরন্ত এক্সপ্রেসে হাওড়ায় এসেছিলাম। তা আমাদের মহারাষ্ট্রে যে 3টে জ্যোতির্লিঙ্গ সেটা এইভাবে দর্শন করলে মোটামুটি 7 দিনের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে, এবং এতে আমাদের কত খরচ হবে তার হিসাব আমরা একটা মোটামুটি করেছি। সেই হিসাবটা আমি পরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই জলটা আমি দিয়ে দেবো।